আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে ইসিজি। ইসিজি পেপারটা দেখলেই আপনার কাছে মনে হতে পারে যে না, আমি আসলে অন্য সবার থেকে আলাদা, কারণ আমি ইসিজি ভালো ডায়াগনোসিস করতে পারি। ইসিজি সম্পর্কে অনেক অনেক সেমিনার হয়, ওয়ার্কশপ হয়, ক্লাস হয়, কিন্তু দিন শেষে আসলে আমরা ইসিজিটাকেই সবচেয়ে বেশি ভয় পাই। কারণটি হচ্ছে আমরা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্টটা তৈরি করি না। আজকে থেকেই ইসিজি ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং আমি চেষ্টা করব আপনাদেরকে কনসেপ্টটা দেওয়ার। আমরা চেষ্টা করব একদম ফিজিক্স থেকে ইসিজিটা শেখার। চলুন তাহলে ফিজিক্স থেকে ইসিজি শেখার গল্প আমরা শুরু করি। আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনার অনেক অনেক বেশি উপকার পাবেন আপনি এখান থেকে, এবং আপনি অনেক বেশি পরিমাণে ইন্সপায়ার হবেন যে আপনিও খুব সহজেই দেখা মাত্র ইসিজিটাকে ডায়াগনোসিস করতে পারেন এবং একই সাথে তার প্যাথোফিজিওলজিটাও আপনি খুব ভালোভাবে জানেন। তাহলে চলুন আমরা ক্লাসটা শুরু করি। তাহলে প্রথমে আসা যাক ইসিজি মানেটা কি। ইসিজি যদি আমরা সহজ করে ইংলিশটাকে একটু ব্রড করে নেই, ইট ইস মিনস ইলেকট্রোকার্ডিওগ্রাম। ই ফর ইলেকট্রো, সি ফর কার্ডিও, জি ফর গ্রাম, দ্যাট মিনস ইলেকট্রোকার্ডিওগ্রাম। এবং ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেড করা হয় তখন সেটাকে আমরা বলছি ইসিজি। এখন প্রশ্ন হচ্ছে হার্টে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কারা করে? মনে রাখতে হবে হার্টের যারা মেকানিক্যাল অ্যাক্টিভিটি করে তারা হচ্ছে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, এরা অর্থাৎ কার্ডিয়াক আউটপুট বলেন, ইনডায়াস্টোলিক ভলিউম, ইনসিস্টোলিক ভলিউম, এই ভলিউম আউটপুট, ভেনাস রিটার্ন, এই ধরনের সম্পর্কগুলোকে আমরা বলছি হচ্ছে মেকানিক্যাল অ্যাক্টিভিটি। কিন্তু এসএ নোড, এভি নোড, ক্রোনোটপিক এফেক্ট, আয়োনোটপিক এফেক্ট, এই ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য জাংশনাল টিস্যুগুলোকে আমরা যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেড করছি সেটার আমরা নাম দিয়েছি হচ্ছে ইসিজি। এখন আমি 3 ধরনের সেল আর্ট করছি। এটা হচ্ছে হার্ট থেকে আমি একদম মায়োকার্ডিয়াল সেল নিয়ে এসেছি। আমি এখানে 3টি মায়োকার্ডিয়াল সেল দেখেছি এবং আমরা জানি এক একটা করে মায়োকার্ডিয়াল সেল অপরের সাথে যুক্ত থাকে এবং তাদের মধ্যে একটা করে কি থাকে, গ্যাপ জাংশনস থাকে। এই থাকার উদ্দেশ্য হচ্ছে যদি মনে করেন যে আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে, তাহলে অবশ্যই সেই আগুন কিন্তু আপনার বাড়িতেও লাগবে এবং তার পাশের বাড়িতেও লাগবে। কারণটি হচ্ছে আপনাদের দেয়াল কিন্তু একটা। ঠিক তেমনিভাবে যদি মায়োকার্ডিয়াল সেলে আগুন লাগে, ডিপোলারাইজেশন হয়, সেখান থেকে পাশের সেলেও ডিপোলারাইজেশন হবে এবং তার পাশের সেলেও ডিপোলারাইজেশন হবে। এখন প্রশ্ন হচ্ছে এইসব ডিপোলারাইজেশন আমি বলছি এগুলোর মানেটা কি? তাহলে আমরা একদম বেসিক থেকে শুরু করি। মনে করেন আমি একটা মায়োকার্ডিয়াল সেল নিয়েছি। এই মায়োকার্ডিয়াল সেল এখন রেস্ট আছে, সে এখন নিশ্চিন্ত মনে ক্লান্ত হয়ে সে শুয়ে আছে, একদম নর্মাল অবস্থায় আছে। নর্মাল অবস্থায় যখন আমরা থাকি তখন আমরা উত্তেজিত থাকি না। সো যখন আমরা উত্তেজিত থাকি না, বাসার মধ্যে ঘুমাই, রেস্ট নেই, স্বাভাবিকভাবেই তখন আমাদের শক্তি খরচ কম হয়, স্বাভাবিকভাবে আমাদের শরীরে তখন হচ্ছে নেগেটিভিটির কাজ করে। সো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ইন দ্য এভরি সেল ইট ইজ অ্যাবাউট দ্য নেগেটিভিটি। এবং এক্ষেত্রে মায়োকার্ডিয়াল সেলের ক্ষেত্রে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -90 মিলিভোল্ট। অর্থাৎ -90 মিলিভোল্ট হলেই আপনি তখন রেস্টিং কন্ডিশনে থাকবেন এবং আপনার ইলেকট্রিক্যাল চার্জটি নেগেটিভ থাকবে। এখন আপনার হঠাৎ করে আপনার প্রয়োজন হলো, আপনার ওয়াইফ বলেন বা আপনার বাসা থেকে বললেন যে যাও এখন তুমি বাজারটা করে নিয়ে আসো, রাইট? তো যখন আপনি কোনোভাবে ইনফ্লুয়েন্স হয়ে গেলেন বা কোনোভাবেই আপনার মায়োকার্ডিয়াল সেল স্টিমুলেশন হয়ে গেল, যে আপনি হঠাৎ করে উত্তেজিত হয়ে গেলেন বা হঠাৎ করে কোনো টেনশন হয়ে গেল যে কালকে হঠাৎ করে আমার পরীক্ষা হবে, তখন দেখা যাবে এই -90 মিলিভোল্ট যেটি রেস্টিং কন্ডিশনে ছিল সে তত্তর করে উপরে উঠবে। উপরে ওঠা মানে হচ্ছে তার নেগেটিভিটিটা কমে যাওয়া। সো নেগেটিভিটিটা যখন কমে যাবে -70 মিলিভোল্টে, সে কী করবে, যে পটেনশিয়ালটা আমরা পাচ্ছি সেটাকে বলছি আমরা থ্রেশহোল্ড পটেনশিয়াল। এই থ্রেশহোল্ড পটেনশিয়ালটা যখন চলে যাবে ইলেকট্রিক্যাল ইম্পালসটা, তখন কি হবে, সোডিয়াম চ্যানেল যেগুলো আছে ভোল্টেজ গেটের সেটি ওপেন হবে। অর্থাৎ থ্রেশহোল্ড পটেনশিয়ালে যদি কখনোই কারেন্টটা চলে যায় তখনই সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়। তো সোডিয়াম চ্যানেল যখন ওপেন হয়ে গেল, দ্যাট মিনস সেলের ভিতরে নর্মালি নেগেটিভিটি বেশি থাকে, দ্যাট মিনস সেলের ভিতরে পটাশিয়াম থাকে হচ্ছে 2টো এবং 3টা সোডিয়াম বের হয়ে যায়। সো এখন উল্টো ঘটনা ঘটছে, দ্যাট মিনস সেলের ভিতরে বেশি বেশি সোডিয়াম ঢুকছে। সো ভোল্টেজ গ্রেড সোডিয়াম চ্যানেল যখন ওপেন হয়ে যাবে, আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, সোডিয়ামগুলো ভিতরে ঢুকছে। সোডিয়াম ভিতরে ঢোকা মানে হচ্ছে যে আপনার কার্ভটা উপরে উঠে যাওয়া, দ্যাট মিনস পজিটিভিটির দিকে যাওয়া। এবং 0 এবং +10 স্টেজে গেলে অনেকটা সময় আপনি একদম ফুল পজিটিভ ডিপ্লেশন পাবেন। এটাকে আমরা বলছি হচ্ছে ডিপোলারাইজেশন। সো আপনাকে মনে রাখতে হবে যে থ্রেশহোল্ড পটেনশিয়াল হলো -70 মিলিভোল্ট। এই সময়ে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় এবং এখান থেকে আলটিমেটলি ডিপোলারাইজেশন স্টার্ট হয় এবং 0 বা +10 স্টেজে গিয়ে কিন্তু সে ডিপোলারাইজেশন স্ট্যাটিক অবস্থায় থাকে। তো যখন 0 অবস্থায় চলে গেল তখন কি হলো, ভোল্টেজ গেটের 2টো চ্যানেল ওপেন হয়ে যাবে, একটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল এবং অপরটি হচ্ছে পটাশিয়াম চ্যানেল।
সো যখন ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল এবং পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে গেল, তাহলে তাদের কাজগুলো কি হবে? পটাশিয়াম চ্যানেল ওপেন হওয়া মানে হচ্ছে নর্মালি পটাশিয়াম সেলের ভিতরে বেশি থাকে। সো পটাশিয়াম চ্যানেল যখন ওপেন হয়ে গেছে, সোডিয়াম যখন কন্টিনিউয়াসলি ভিতরে ঢোকা শুরু করেছে, পটাশিয়াম কি হয়ে যাবে? তার স্বভাবত ধর্মের মতোই সে বের হওয়া শুরু করে দেবে, যে না সোডিয়াম ভাই যেহেতু ঢুকছে ডিপোলারাইজেশনের সময় আমি বের হয়ে যাই, যার ফলে পটাশিয়াম ইফ্লাক্স হয়ে যাবে। অপরদিকে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় এবং ক্যালসিয়াম চ্যানেল সে কী করবে? সেটাকে কনভার্ট করার জন্য ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকবে। সুতরাং ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকছে, পটাশিয়াম সেল থেকে বাইরে যাচ্ছে। সো দুটোই আলটিমেটলি নেট রেজাল্ট হবে একটা জিরো, কারণ পটাশিয়ামও বের হয়ে যাচ্ছে, ক্যালসিয়ামও ঢুকছে। সুতরাং আলটিমেটলি ক্যাটায়নগুলো ঢোকা এবং বার হওয়া হচ্ছে, দ্যাট মিনস তাদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। এই ব্যালেন্স স্টেজটাকে আমরা বলি হচ্ছে প্লাটো ফেজ। এখন যখন কিছুক্ষণ পর ক্যালসিয়াম চ্যানেল ভাবলো যে না ভাই আমি আর থাকবো না, অলরেডি তো সোডিয়াম চ্যানেল সে ভেবে নিয়েছে যে সে আর অ্যাক্টিভিটি করবে না, সো ক্যালসিয়াম চ্যানেল কি হয়ে গেল? সে ক্লোজ হয়ে গেল। কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ক্লোজ হলেও পটাশিয়াম সেই আগের ধারণা নিয়েই থাকে। সে ওই যে সে কী করলো, পটাশিয়ামটাকে আউট করছিল, সে এই পটাশিয়াম আউটই করতে থাকে এবং পটাশিয়াম স্টিল ইফ্লাক্স হয়ে যায় বা বের হয়ে যায়। সো কন্টিনিউয়াসলি যখন পটাশিয়ামটা বের হয়ে যায়, তাহলে সেলের ভিতর ক্যাটায়নের পরিমাণ কমে যায়। তো সেলের ভিতরে যখন ক্যাটায়নের পরিমাণ কমে যায়, আলটিমেটলি কিন্তু কি হয়ে যায়? আবার কি হচ্ছে? নেগেটিভিটির পর্যায়ে চলে আসে এবং সেল তখন পর্যন্ত নেগেটিভিটি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত যে সে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা আবার আগের অবস্থায় চলে আসেনি। সো যখন সে আবার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে চলে আসে, দেন সে আবার সাইকেলটা ঘুরতে থাকে। তার মানে এখানে ঘটনা হচ্ছে তিনটি। এক নম্বর, -90 মিলিভোল্টে আমার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, -70 মিলিভোল্টের থ্রেশহোল্ড পটেনশিয়াল শুরু হয়ে গেল এবং এখানেই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেল। যখন জিরো স্টেজে চলে গেলাম, আমার ক্যালসিয়াম চ্যানেল এবং পটাশিয়াম চ্যানেল দুটোই ওপেন হয়ে গেল। এই পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে এবং ক্যালসিয়াম ঢুকছে, সুতরাং ব্যালেন্স হওয়ার কারণে আমি প্লাটো ফেজ পাচ্ছি। দেন রিপোলারাইজেশন স্টেটে ক্যালসিয়াম চ্যানেল ক্লোজ হয়ে গেল, পটাশিয়াম স্টিল ইফ্লাক্স করছে, সে বের হয়ে যাচ্ছে। সে যখন বের হয়ে যাচ্ছে, তার মানে সেলের ভিতরে পজিটিভিটি কম হয়ে যাচ্ছে, সেল নেগেটিভ হয়ে যাচ্ছে এবং আপ টু রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল পর্যন্ত সেল নেগেটিভ হয়ে যাচ্ছে। সো এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, ডিপোলারাইজেশন, স্ট্যাটিক স্টেট, এগেন রিপোলারাইজেশন, এই যে পুরো ঘটনাগুলো আমার হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্লাকচুয়েশন হচ্ছে আমার সেল মেমব্রেনে, এই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। প্রশ্ন হচ্ছে এই অ্যাকশন পটেনশিয়াল কি শুধু একটা সেলই হবে? না, এই যে গ্যাপ জাংশনগুলো আছে এর মধ্যে সে পাশের সেল তার পাশের সেলের সাথে কি করবে? একটা রিলেশন তৈরি করবে এবং এই রিলেশনের মাধ্যমে আলটিমেটলি দেখা যাবে যে প্রত্যেকটা মায়োকার্ডিয়াল সেল স্টিমুলেশন হচ্ছে, প্রত্যেকটা মায়োকার্ডিয়াল সেল আবার রেস্টিং কন্ডিশনে আসছে এবং আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়াল জেনারেটেড হচ্ছে। এখন আমি যে বললাম যে এই যে সোডিয়াম চ্যানেল ওপেন হবে থ্রেশহোল্ড পটেনশিয়ালে, এবং এটার একটা ব্যাপার আছে, মনে রাখতে হবে যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল এরা আমাদের মেকানিক্যাল অ্যাক্টিভিটি দেয়, অর্থাৎ এরা কার্ডিয়াক আউটপুট, ভেনাস রিজার্ভ এসব জিনিসকে ডিপেন্ডস করে। সো অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলে যদি আমি কোনো সেল আর্ট করি, তাহলে সেই সেলগুলো হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেখানে থ্রেশহোল্ড পটেনশিয়ালের পর ভোল্টেজ গ্রেড সোডিয়াম চ্যানেল ওপেন হবে। কিন্তু যদি আমি এসএ নোড কিংবা এভি নোডের এরকম কোনো গ্রাফ আর্ট করি, সেক্ষেত্রে থ্রেশহোল্ড পটেনশিয়ালে গেলে তারা সোডিয়াম ডিপেন্ডেন্ট কোনো চ্যানেল ওপেন করবে না, বরং তারা ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট চ্যানেল ওপেন করবে, বিকজ ক্যালসিয়াম ইজ ভেরি মাচ অ্যাফেক্টেড টু দ্য এসএ নোড অ্যান্ড এভি নোড। সুতরাং সহজ কথায় যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকলে অ্যাকশন পটেনশিয়াল আর্ট করেন, আপনি সেখানে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল দেখাবেন। অপরদিকে এসএ নোড এবং এভি নোডে যদি আপনাকে কেউ অ্যাকশন পটেনশিয়াল আর্ট করতে বলে, আপনি সেখানে ক্যালসিয়াম ডিপেন্ডেন্স চ্যানেল আর্ট করবেন। দুটোই পজিটিভ আয়ন, সুতরাং দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম মেকানিজম হবে। রাদার সোডিয়াম যেহেতু একটু বেশি ইলেকট্রো পজিটিভ, সুতরাং সে তার ক্ষেত্রে কন্ট্রাকশনগুলো বলেন, অ্যাক্টিভিটিগুলো বলেন একটু বেশি হবে। ক্যালসিয়াম যেহেতু একটু তার সাথে কম ইলেকট্রো পজিটিভ, সুতরাং তার ক্ষেত্রে কিন্তু ডিপোলারাইজেশন অ্যাক্টিভিটিগুলো একটু কম হবে। ওইটা দেন আমি একটু ফিজিক্সে চলে যাই। ফিজিক্সে যাওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে যে এটি আমার হার্ট ছিল। সো হার্টের মধ্যে আমি দেখিয়েছি যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুটো হচ্ছে মেকানিক্যাল অ্যাক্টিভিটি ক্যারি করে। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যেটি থাকে সেটা হচ্ছে এভি নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এবং এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড হচ্ছে দুটো অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার জাংশন এবং তার চারদিকে থাকে ফাইব্রাস এনোলাস। মেকানিক্যাল অ্যাক্টিভিটিতে আমি যাব না, বিকজ মেকানিক্যাল অ্যাক্টিভিটি ইসিজি নির্দেশ করে না। সো উই আর গোয়িং ফর দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। সো এসএ নোড থেকে আমাকে আসতে হবে হচ্ছে এভি নোডে। দেন আমি একটা পিস অফ মায়োকার্ডিয়াম কেটে ফেললাম, যে আমি এটা কেটে ফেললাম পিস অফ মায়োকার্ডিয়াম। সো পিস অফ মায়োকার্ডিয়াম যখন আমি কেটে ফেলে আমি এই জায়গায় নিয়ে আসলাম। মায়োকার্ডিয়াম কেটে ফেলার পর আমি একটা গ্যালভানোমিটার দিলাম। আমরা ফিজিক্সে সবাই পড়েছি যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করার জন্য গ্যালভানোমিটার ইউজ করা হয়। এই গ্যালভানোমিটার ডান দিকে নেগেটিভ, বাম দিকে পজিটিভ আয়ন, রাইট? সো আমি নেগেটিভটা এদিকে যুক্ত করে দিলাম, পজিটিভটা এদিকে যুক্ত করে দিলাম, অর্থাৎ এ সাইডে দিলাম নেগেটিভ, বি সাইডে দিলাম হচ্ছে পজিটিভ।
এবং মায়োকার্ডিয়াল পিস অফ দ্য সেল যখন এই অবস্থানে থাকে এবং সেল যখন রেস্টিং কন্ডিশনে থাকে, তখন দেখা যায় যে সেল যখন রেস্টিং কন্ডিশনে থাকে 3টা সোডিয়াম বের হয়ে যায়, 2টা পটাশিয়াম ঢুকে, মানে সেল অলরেডি নেগেটিভ। সো কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই। সো যখন কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, সেল রেস্টিং কন্ডিশনে থাকবে, অর্থাৎ ভিতরের দিকে নেগেটিভ কন্ডিশনে থাকবে, আমরা গ্যালভানোমিটার দেখব সেটি কিন্তু একদম জিরো পজিশনে আছে, অর্থাৎ তার পয়েন্টারটা বা নিডলটা একদম জিরো পজিশনে আছে। অলরাইট, এখন মনে করেন আমি স্টিমুলেশন দিব। এখন আমি স্টিমুলেশন দিলাম হচ্ছে এ সাইডে, আমি এ সাইডে স্টিমুলেশন দিলাম। সো যখন আমি এ সাইডে স্টিমুলেশন দিলাম, আপনাকে দুটো জিনিস চিন্তা করতে হবে। এক, অ্যাট্রিয়াল সেল এবং ভেন্ট্রিকুলার সেল দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার স্যাপার। অ্যাট্রিয়াল সেলের ক্ষেত্রে কী হয়, তাদের থিকনেসটা কিন্তু অত বেশি নাই। অপরদিকে ভেন্ট্রিকুলার সেলে তাদের থিকনেসটা অনেক বেশি থাকে, তাদের মোটা থাকে, তাই না, অনেক বেশি পরিমাণে ভেন্ট্রিকুলার মাসেল থাকে। সুতরাং সেখানে কারেন্ট বেশি লাগবে, আর অ্যাট্রিয়াল সেলে কারেন্ট কম লাগবে। কারণ আপনার যদি কম জায়গা থাকে কম কারেন্ট দিয়ে হবে, কিন্তু ভেন্ট্রিকুলার যেহেতু মোটা সোটা, থিকনেস বেশি, সুতরাং ভেন্ট্রিকুলার কারেন্ট কিন্তু আপনার বেশি লাগবে। মনে রাখতে হবে ওয়েভ লেংথ অফ দ্য ভেক্টর ইজ প্রপোর্শনেট টু দ্য পাওয়ার অফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। অর্থাৎ যত বেশি আপনার লেংথ হবে তত বেশি আপনার পাওয়ার হবে, অর্থাৎ আপনার যদি ভেক্টর যতগুলো হবে তার পাওয়ার কিন্তু তত বেশি হবে। সো ভেন্ট্রিকলের ক্ষেত্রে আমরা দেখি তার ভেক্টর অনেক বেশি, তার পজিটিভ আয়ন কিন্তু আপনার থিকনেস বেশি থাকার কারণে তার পাওয়ার অনেক বেশি থাকে। সো কখনো যদি এই ভেন্ট্রিকল কোনো কারণে স্টিমুলেশন হয়, সে যখন পজিটিভলি ডিফ্লেটেড করবে সে কিন্তু অনেক উপরে উঠবে। আমরা পরবর্তী সময় দেখাবো যে কিউআরএস কমপ্লেক্স কেন অনেক উপরে ওঠে, রাইট। সহজভাবে মনে রাখবেন যে ভেন্ট্রিকলে যেহেতু অনেক বেশি পরিমাণে থিকনেস থাকে, তার ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারও বেশি থাকে এবং তার ওয়েভ লেংথও বেশি থাকে, সুতরাং সে অনেক বেশি পরিমাণে শক্তিশালী হবে এবং দ্যাট উইল বি ডেভেলপিং দ্য পজিটিভ ডিপ্লেশন মোর অ্যান্ড মোর। অলরাইট, এখন আমি এ সাইডে স্টিমুলেশন দিলাম। এ সাইডে যখন স্টিমুলেশন দিয়েই দিলাম, তখন এই যে পজিটিভ আয়ন তৈরি হয়ে গেল এবং এ থেকে বির দিকে পজিটিভ আয়নগুলো চলে যাচ্ছে, দ্যাট মিনস নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডে চলে যাচ্ছে। সো নেগেটিভ সাইড থেকে যখন পজিটিভ সাইডে চলে যাবে, ইন কেস অফ দ্য অ্যাট্রিয়াম, গ্যালভানোমিটারে আমরা দেখছি পজিটিভ ডিফ্লেশন হবে এবং এটি বেশি না, কিন্তু +10 পজিটিভ ডিফ্লেশন হবে। অপরদিকে ভেন্ট্রিকলে যখন এ সাইডে আমি যখন স্টিমুলেশন দিব, এ থেকে বি আসবে, দ্যাট মিনস নেগেটিভ থেকে পজিটিভে আসছে পজিটিভ আয়ন, এবং আলটিমেটলি সেখানে যেহেতু পজিটিভ আয়ন স্টিমুলেশন করছে, দ্যাট মিনস ডিপোলারাইজেশন হচ্ছে, আলটিমেটলি দেখা যাবে ভেন্ট্রিকলের মাসেল অ্যাক্টিভিটি অনেক বেশি, সে কারণে তার কারেন্ট অনেক বেশি লাগবে। অ্যাট্রিয়ামে যেখানে 10 মিলিভোল্ট লেগেছিল, এখানে লাগবে +30 মিলিভোল্ট। সো দুটোর ক্ষেত্রেই পজিটিভ ডিফ্লেশন দেবে, বাট ভেন্ট্রিকলের থিকনেস বা মোটাসোটা হওয়ার কারণে এটার থিকনেসটা আরও বেশি হয়ে যাবে। অলরাইট, এরপরেই মনে করেন যে অলরেডি ডিপোলারাইজেশন হয়েই গেছে, অর্থাৎ মায়োকার্ডিয়াল সেল কমপ্লিটলি ডিপোলারাইজড, একদম স্ট্যাটিক অবস্থানে আছে, অর্থাৎ পুরোটাই পজিটিভ হয়ে আছে। সো যখন পুরোটাই পজিটিভ হবে, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই, তার মানে আলটিমেটলি ইলেকট্রিক্যাল ডিফারেন্স হবে না। সো কমপ্লিট ডিপোলারাইজেশন পূরণ হয়ে যাওয়ার পর দেয়ার ইজ নো কারেন্ট ফ্লো, কোনো কারেন্ট ফ্লো হবে না। সো যখন কোনো কারেন্ট ফ্লো হবে না, দ্যাট মিনস গ্যালভানোমিটার থাকবে একটা নিউট্রাল পজিশনে। সো আফটার ডিপোলারাইজেশন, কমপ্লিট ডিপোলারাইজেশন, আমরা একটা স্ট্যাটিক পিরিয়ডে, সাম পিরিয়ডে আমরা কি পাবো, একদম স্ট্যাটিক কন্ডিশনে পাবো গ্যালভানোমিটারটি। অলরাইট, এখন মনে করেন যে ফিজিক্সের নিয়ম অনুযায়ী আপনি ডিপোলারাইজেশন করেই ফেলেছেন, আপনাকে তো ব্যাক দিতেই হবে নিউটনের সূত্র অনুযায়ী। সো মায়োকার্ডিয়াল সেল এখন রিপোলারাইজেশন হবে। রিপোলারাইজেশনটা কেমন, যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুটোই দেখছেন যে অলরেডি সে কিন্তু ডিপোলারাইজেশন হয়ে যাওয়ার পর এই যে লাস্ট পয়েন্ট অফ ডিপোলারাইজেশন যে শেষ হয়েছে, সেখান থেকেই ফার্স্ট পয়েন্ট অফ রিপোলারাইজেশন স্টার্ট হবে। যখন এখান থেকে ফার্স্ট পয়েন্ট অফ রিপোলারাইজেশন স্টার্ট হবে, দেন কারেন্ট মুভ করবে ফ্রম বি টু এ। সো কারেন্ট হচ্ছে এখানে এখন নেগেটিভ এবং যাচ্ছে কার দিকে, নেগেটিভের দিকে। সো নেগেটিভ কারেন্ট যখন নেগেটিভের দিকে যাবে, সো আলটিমেটলি দেয়ার ইজ আ পজিটিভ ডিফ্লেশন। সো রিপোলারাইজেশনের ক্ষেত্রে আমরা কি পাবো, পজিটিভ ডিফ্লেশন পাবো, কারণ সে কি করে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে। পজিটিভের এগেইনস্টে সে কি করবে, সে রিপোলারাইজেশন করবে, দ্যাট মিনস পটাশিয়াম ইফ্লাক্স হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম চ্যানেল বন্ধ হয়ে গেছে, কন্টিনিউয়াসলি পটাশিয়াম সেল থেকে বের হয়ে যাচ্ছে, সেল অনেক বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে এবং এই নেগেটিভ সেল নেগেটিভ কারেন্টের দিকে যাচ্ছে এবং দেয়ার ইজ আ মোর ইলেকট্রোনেগেটিভিটি এবং ডেভেলপিং দ্য রিপোলারাইজেশন। যেহেতু এটা একটা প্যাসিভ প্রসেস, আমাকে কোনো স্টিমুলেশন দিচ্ছি না, যার শুধু আমি একটা রিভেন্স নিচ্ছি, ফিডব্যাক পাঠাচ্ছি, সুতরাং এর যে ফিডব্যাকটা আমরা দিব, ডিফ্লেশনটা দিব, সেই ডিফ্লেশনটা একটু বড় হবে, কিন্তু ডিপোলারাইজেশনের মতো অনেক বড় পরিমাণে ডিফ্লেশন হবে না। বিকজ অফ নেগেটিভ থেকে নেগেটিভের দিকে গেলে পজিটিভ হয় এবং এই পজিটিভের মাত্রা যে ডিফ্লেশন হবে সেটি কিন্তু অত বেশি ডিফ্লেশন হবে না এবং ইট ইজ অ্যাবাউট 0 থেকে 10 মিলিভোল্ট হতে পারে
এবং মনে রাখতে হবে যে ভেন্টিকুলার রিপোলারাইজেশনটা কিন্তু অনেক বেশি হবে এবং নট মোর দ্যান ডিপোলারাইজেশন, কারণ ডিপোলারাইজেশনের কারেন্ট অনেক বড়, কারণ পজিটিভ থেকে সে পজিটিভ, কারণ সে পজিটিভ অলরেডি, আর নেগেটিভ থেকে নেগেটিভ পজিটিভ এবং প্যাসিভ হওয়ার কারণে তার কারেন্টটা হচ্ছে একটু কম উপরের দিকে উঠবে। অলরাইট, এখন মনে করেন আপনি যদি বিতে স্টিমুলেশন দেন, বি সাইডে স্টিমুলেশন দিলে জাস্ট অপোজিট ঘটনা ঘটবে, তখন পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে এবং যার দ্যাট মিনস পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। সো পজিটিভ থেকে যখন কারেন্টটা নেগেটিভের দিকে যাবে, দ্যাট মিনস দেয়ার ইজ আ ডেভেলপিং অফ দ্য নেগেটিভ ডিফ্লেকশন। সো বি সাইডে যদি কখনো কেউ স্টিমুলেশন দেয়, তাহলে কারেন্টটা গ্যালভানোমিটারে দেখা যাবে যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, দ্যাট মিনস দেয়ার ইজ আ ডেভেলপিং অফ দ্য নেগেটিভ ডিফ্লেশন। সো আপনি সিজি কার্ভে সেটাকে নেগেটিভ ডিফ্লেশন পাবেন। এখন ভেরি লাস্টলি আপনাকে মনে রাখতে হবে ফাস্ট কন্ডাকশন এবং স্লো কন্ডাকশন কাকে বলে। দেখবেন আমাদের যে অ্যাট্রিয়ামগুলো আছে, রাইট, সো অ্যাট্রিয়ামগুলোর মধ্যে অনেক কম গ্যাপ জাংশন থাকে এবং যে সেলগুলো থাকে সেলগুলোর মধ্যে অনেক ন্যারো ডায়ামিটার অফ দ্য সেল। আমরা জানি যারা ন্যারো মাইন্ডেড হয়, ছোট লোক হয়, তাদের কিন্তু অনেক বেশি পরিমাণে রেজিস্ট্যান্স থাকে, তারা মানুষকে কিছু দিতে চায় না। সো এইভাবেও কিন্তু আমি দেখি যে অ্যাট্রিয়ামের সেলগুলোর মধ্যে গ্যাপ জাংশনস কম থাকে, তাদের ডায়ামিটার অফ দ্য সেলগুলো ন্যারো থাকে, রেজিস্ট্যান্স প্রচুর থাকে। সো এত বেশি যখন রেজিস্ট্যান্স থাকবে, স্লো ভেলোসিটি থাকবে এবং তার ফলে ডিপোলারাইজেশনটা যখন হবে, ইট ইজ আ মডারেট ডিপোলারাইজেশন বা স্লো ডিপোলারাইজেশন, অত বেশি কিন্তু এখানে ডিপোলারাইজেশনটা হবে না। সো তখন বেশি ডিপোলারাইজেশন হচ্ছে না, এটাকে আমরা বলছি স্লো কন্ডাক্টর বা মডারেট কন্ডাক্টর ইন কেস অফ দ্য অ্যাট্রিয়াম। কিন্তু ভেন্টিকলে ক্ষেত্রে দেখেন, ভেন্টিকলের মাঝে মাঝে কিন্তু কী আছে, অনেক বেশি পরিমাণে গ্যাপ জাংশন থাকে এবং ওয়াইড ডায়ামিটার অফ দ্য সেল থাকে। এই ওয়াইড ডায়ামিটার অফ দ্য সেলকে আমরা বলছি পারকিনজি ফাইবার সিস্টেম। এই পারকিনজি ফাইবার সিস্টেম ভেন্টিকলসে থাকার কারণে খুব দ্রুত পরিমাণে কারেন্টটা একটা ভেন্টিকুলার সেল থেকে আরেকটা ভেন্টিকুলার সেলে যায় এবং যার কারণে ভেন্টিকলে কারেন্ট ফ্লো অনেক বেশি হয় এবং দেখা যায় যে ভেন্টিকলে 20 মিলিভোল্ট কারেন্ট যেতে সময় লাগে মাত্র 5 মিনিট ডিউ টু দ্য অনেক গ্যাপ জাংশন অ্যান্ড পারকিনজি সিস্টেম এবং লেস রেজিস্ট্যান্স। এবং অপরদিকে দেখা যায় এটিএমে 10 কারেন্ট যেতে লাগে হচ্ছে 10 সেকেন্ড। নর্মালি আমি যদি ধরি অর্থাৎ মনে করি, তো দেখা যাচ্ছে কম কারেন্ট যেতে লাগছে বেশি সেকেন্ড, এখানে বেশি কারেন্ট যেতে লাগছে কম সেকেন্ড, বিকজ অফ প্রেজেন্স অফ মোর গ্যাপ জাংশন অ্যান্ড ওয়াইডার ডায়ামিটার অ্যান্ড প্রেজেন্স অফ পারকিনজি সিস্টেম। এখন মনে করেন যে অ্যাট্রিয়াম এবং ভেন্টিকলে ইকুয়াল কারেন্ট আপনি পাঠাচ্ছেন, তারপরেও দেখা যাবে যে ইকুয়াল কারেন্ট পাঠান, যদি 10 মিলিভোল্ট করে দুই জায়গায় কারেন্ট পাঠান, দেখবেন যে এটাতে লাগছে 10 সেকেন্ড, অপরদিকে ভেন্টিকলে লাগছে 5 সেকেন্ড, বিকজ ভেন্টিকল ইজ আ ফার্স্ট কন্ডাক্টিভ সিস্টেম, বিকজ দেয়ার ইজ আ প্রেজেন্স অফ পারকিনজি সিস্টেম অ্যান্ড বিকজ দিস দ্য পারকিনজি সিস্টেম দ্যার ইজ আ ওয়াইড ডায়ামিটার এবং আলটিমেটলি পেশেন্ট ইজ ভেরি মাচ ফিল হ্যাপি বিকজ খুব ভালোভাবে কিন্তু তার কী হয়ে গেছে, অনেক চমৎকারভাবে তার ফার্স্ট কন্ডাকশন হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাই।